শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কল্যাণ মজুমদার সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন হলো একটু শারীরিক অসুস্থতার কারণে ভিডিও আপলোড করা হয়নি, কিন্তু আজকে একটু শিক্ষার্থীদের প্রয়োজনে, মূলত অনেকের চাওয়া এটা, সেই প্রয়োজনে একটি বিশেষ বিষয় সম্পর্কে একটু ভিডিও আপলোড করতে চাইছি এবং পড়াতে চাইছি সকলকে একটুখানি। সেটি হচ্ছে বাংলা সাহিত্যের বলা যেতে পারে দ্বিতীয় প্রাপ্ত নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে কিছু কথা বলবো। এবং এটা বলবো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা যারা বাংলা ভাষা এবং সাহিত্যে অনার্স, মেজর, মাইনর এই সমস্ত কোর্সগুলো পড়ে, তাদের কিন্তু এই বিশেষ করে তাদের একটি পত্রের একটি মডিউলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু একটি অন্যতম বিষয়। এবং অনেক সময় আমরা ক্লাসে এটা নিয়ে কথা বলি যে শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমেই আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের আদি মধ্যযুগের একটি নিদর্শন পেয়েছি, এবং চর্যাপদ আবিষ্কারের পর শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার একটি বিরাট উল্লেখযোগ্য ঘটনা বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাসে। এবং তারা কখনো কখনো এই শ্রীকৃষ্ণ কীর্তনটাকে আমরা কিভাবে উপস্থাপন করব, কখনো বড় প্রশ্ন আসে 15 নম্বরের, কখনো ভাগ করে ছোট প্রশ্ন আসে, কখনো আবার শুধুমাত্র শিক্ষার্থীদের কথা ভেবেও নয়, আমরা যারা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একটু জানতে চাই, একটু বুঝতে চাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। মূলত আমি আমার একটি লেখা এক সময় লিখেছিলাম শ্রীকৃষ্ণ কীর্তনের একটা সার্বিক আলোচনা, একটু সংক্ষেপে সব দিক ছুঁয়ে গিয়ে সেইটাই আমি একটু পাঠ করব, এবং যাতে শিক্ষার্থীরা যদি যাদের এটা বুঝতে চায়, তারা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কখনো কোনো বিষয় জানতে চায়, তারা যদি এই ভিডিওটি শোনে, এই ভিডিওটি দেখে, এটা ফলো করে, তাহলে তারা অবশ্যই এই ভিডিওটি অনুসরণ করলে তারা অবশ্যই তাদের যে প্রত্যাশিত উত্তর সেটা তারা পেয়ে যাবে। আমরা এরকম করে ভূমিকা হিসেবে বলতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার বাংলা সাহিত্যের ইতিহাসে এক চাঞ্চল্যকর ঘটনা। চর্যাচর্য বিনিশ্চয় সম্পর্কিত বাদ প্রতিবাদ, বিতর্ক, সমালোচনার অবসান হতে না হতেই এই কাব্যের আবিষ্কার পুরাতন সাহিত্যে আকৃষ্ট পাঠক সমাজ অনেকটা হতভম্ব হয়ে পড়েছিল। এই কাব্যের আবিষ্কারে পুরাতন সাহিত্য সম্পর্কে যারা আগ্রহী পাঠক, তারা সত্যিই একটু হতভম্ব, বলতে গেলে বিস্ময়াভিভূত হয়েছিল। এখনো কিন্তু এ কাব্য সম্পর্কিত মতানৈক্য পুরোপুরি অবসান হয়নি। এ কাব্যের আবিষ্কার আমাদের ভাষাতাত্ত্বিকেরা, এ কাব্যের আবিষ্কারের ফলে আমাদের ভাষাতাত্ত্বিকেরা উল্লসিত হয়েছেন, কারণ এ কাব্যেই আমরা পাচ্ছি আদি মধ্যযুগের বাংলা ভাষার প্রথম পর্বের, বা আদি মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন তথা মধ্যযুগের বাংলা ভাষার প্রথম পর্বের নিদর্শন। শুধু ভাষা, রচয়িতা ও রচনাকাল নয়, এই কাব্যটি কোন আঙ্গিক লক্ষণ আক্রান্ত তা নিয়েও পণ্ডিতজনের মধ্যে একটি বিতর্কের স্রোত বয়ে গেছে। কারো মতে কাব্যটি ট্র্যাজেডি, কারো মতে এতে আছে অত্যাধিক হাস্যরসের প্রাবল্য, তাই এটি কমিক। কেউ কেউ আবার অশ্লীলতার উলঙ্গ প্রকাশ দেখে একে পদাবলীর পুত অঙ্গন থেকে একেবারে বহিষ্কার করে দিতে চেয়েছেন। আবার কেউ কেউ চিরন্তন রাধার অনস্বর প্রেমের পরিচয় পেয়ে একে যথিকা শুভ্র পদাবলীর অন্দরমহলের অভ্যন্তরে স্থান দিতে চেয়েছেন। জটিল ঘটনাবর্তের দ্রুত নাটকীয় প্রকাশভঙ্গি দেখে কেউ কেউ একে বলেছেন নাট্যগীতিকাব্য। আবার বংশীয় ও বিরহখণ্ডের এক একটি স্বয়ংসম্পূর্ণ কবিতা দেখে অনেকে কাব্যটিকে গীতিকাব্যের কল্পলোকে প্রবেশাধিকারের ছাড়পত্র দিয়েছেন। প্রাচীন বাংলা সাহিত্যের কোনো কাব্যকে ঘিরেই এত সওয়াল জবাবের অবতারণা হয়নি। কাব্যটি যে কোন চণ্ডীদাস লিখেছেন, কাব্যটি আবিষ্কারের এত বছর পরেও চণ্ডীদাসের সঠিক পরিচয়, আমরা যে পদাবলীর চণ্ডীদাসকে জানতাম আগে থেকেই, এই শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারের আগে থেকেই, ইনি কি সেই চণ্ডীদাস নাকি অন্য কোনো নতুন চণ্ডীদাস, এ নিয়েও কিন্তু এখনো বিতর্কের পুরোপুরি অবসান ঘটেনি।
কাজী এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার বাংলা সাহিত্যের ইতিহাসে একটা দারুণ উল্লেখযোগ্য ঘটনা। এর আবিষ্কার সম্পর্কে যদি আমরা একটু কথা বলি তাহলে এরকমই বলতে হবে, প্রাচীন বাংলা সাহিত্যের একজন পণ্ডিত গবেষক যার নাম বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ। এই বিদ্যৎ বল্লভ বানানটাও একটু বলে দিই শিক্ষার্থীদেরকে, বয়রস্যি দয় বয় লয় লয় ভ। ইনি 1909 খ্রিস্টাব্দে, বঙ্গাব্দের হিসেবে হচ্ছে 1316 বঙ্গাব্দে, বনবিষ্ণুপুরের কাছে কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, যিনি হচ্ছেন প্রভুপাদ শ্রীনিবাস আচার্যের দৌহিত্র, তার বাড়ির গোয়াল ঘরের মাচার উপর থেকে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন। 1911 খ্রিস্টাব্দে, বলা যেতে পারে 1318 বঙ্গাব্দ, এই পুঁথি সাহিত্য পরিষদের জন্য, বঙ্গীয় সাহিত্য পরিষদের জন্য সংগৃহীত হয়। ওই বছরেই বঙ্গীয় সাহিত্য পরিষদের পত্রিকার দ্বিতীয় সংখ্যায় আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় তিনি মুদ্রিত করেন, প্রকাশ করেন। 1915 খ্রিস্টাব্দে অর্থাৎ 1322 বঙ্গাব্দে পরিষদ পত্রিকায় বসন্ত রঞ্জন রায় ও লিপিতত্ত্ব বিশারদ প্রসিদ্ধ ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই কাব্যটির লিপি বিচার করে এটিকে একটি অতিশয় পুরাতন বাংলা আখ্যান কাব্য বলে নির্ধারিত করেন। তারা এই কাব্যের কবি হিসেবে বরু চণ্ডীদাস নামক কবির নাম ঘোষণা করেন এবং বলেন যে এই বরু চণ্ডীদাসই হচ্ছেন আদিতম চণ্ডীদাস। কিছুকাল পরেই 1916 খ্রিস্টাব্দে, মানে 1323 বঙ্গাব্দে, বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ তিনি পুঁথিটিকে যথোচিত সম্পাদনা করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে প্রকাশ করেন। এবার এই কাব্যের নামকরণ সম্পর্কে যদি আমাদের কিছু কথা বলতে হয় তাহলে আমরা এরকম কথা বলবো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন নয়। আসলে সম্পাদক বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ স্বীকার করেছেন যে গ্রন্থ নামটি তারই প্রস্তাবিত, মানে এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটি আসলে তিনি দিয়েছেন। সপক্ষে তিনি এই যুক্তি দিয়েছেন যে তিনি তার বাল্যকাল থেকেই শুনে আসছিলেন যে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন নামে একখানি কাব্য রচনা করেছেন বা করেছিলেন। সম্পাদকের অনুমান এই তার প্রাপ্ত আলোচ্য গ্রন্থখানি চণ্ডীদাসের সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অবশ্যই এই অনুমান নিতান্তই সম্পাদকের, তবে গ্রন্থটির মাঝে একখানি চিরকুট পাওয়া গেছে, তাতে জানা গেছে আসলে এর যে পাতায় নাম থাকার কথা ছিল সেই পাতাটি পাওয়া যায়নি, কিন্তু ভেতরে একটা চিরকুট পাওয়া গেছে, তাতে জানা যাচ্ছে যে এই পুঁথিখানি বনবিষ্ণুপুরের রাজার গ্রন্থাগারে 822 খ্রিস্টাব্দেও রক্ষিত ছিল এবং কোন এক শ্রীকৃষ্ণ পঞ্চানন এই পুঁথির 16খানি পৃষ্ঠা 26শে আশ্বিন তারিখে নিয়ে গিয়েছিলেন। সেই গাথা ঘর বা গ্রন্থাগারের যে ভারপ্রাপ্ত কোনো কর্মচারী তিনি এই বিষয়টির একটা হিসেব লিখে রেখেছিলেন। পরে ওই সালেরই 21শে অগ্রহায়ণ ওই যে পুঁথির পাতাগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো আবার ফেরত দেওয়া হয়েছিল এবং এই যে চিরকুট, সেই চিরকুটের প্রথমেই শ্রীকৃষ্ণ সন্দর্ভ এমন একটি নাম পাওয়া যাচ্ছে। 17শো শতাব্দীর শেষ ভাগে যখন এই পুঁথি রাজগ্রন্থাগারে সংরক্ষিত ছিল তখন নিশ্চয়ই তার আখ্যাপত্র বা টাইটেল নষ্ট হয়ে যায়নি এবং গাথাঘরের মানে যিনি গ্রন্থাগারের যে কর্মচারী যিনি রসিদ লিখে রেখেছিলেন তার পক্ষেও এই কাব্যের নাম জানা সঙ্গত। তাই একথা আমরা বলতে পারি যে এই গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ হওয়াই উচিত ছিল। অবশ্য তারাপদ মুখোপাধ্যায় মনে করেছেন যে, একজন গবেষক, যে এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ আসলে জীব গোস্বামীর 6টি সন্দর্ভের অন্তর্গত শ্রীকৃষ্ণ সন্দর্ভ হতে পারে, কিন্তু এটাও তারাপদ বাবু যিনি গবেষক তার অনুমান মাত্র। তাই যতদিন না আমরা এই কাব্যের পুষ্পিকা সমেত অন্য কোনো পুঁথি কোথাও পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা
সম্পাদক বসন্ত রঞ্জন রায়, মানে বা যিনি আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় বিদ্যাত বল্লভ, তার দেওয়া এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটিকে আমরা স্বীকার করে নিচ্ছি। সুতরাং বাংলা সাহিত্যের যে আদিমধ্য যুগের একটি নিদর্শন, তার নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ নয়, আমরা সাধারণভাবে তাকে শ্রীকৃষ্ণ কীর্তন হিসেবেই আমরা তাকে গ্রহণ করতে চাইছি। যাই হোক, এবার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যদি রচনাকাল নিয়ে আমরা কোনো কথা বলতে চাই, তাহলে আমরা এটা বলতে পারবো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানিতে কিন্তু রচনাকাল জ্ঞাপক কোনো তথ্য আমরা পাইনি। অনেকটা বাইরের যে প্রমাণ তার উপর নির্ভর করে আমরা এই গ্রন্থখানির রচনাকাল সম্পর্কে অনুমান করেছি। আমরা এর মানে যিনি গ্রন্থকার, মানে যিনি লিখেছেন, সেই চণ্ডীদাসের পরিচয় নিয়েই যেহেতু এখনো কিছুটা দ্বিধা বিভক্ত, কাজেই এই চণ্ডীদাস নামে কজন কবি ছিলেন এ বিষয়ে আমরা সুনিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। তাই গ্রন্থখানি রচনাকাল নিয়েও কিন্তু আমরা অনুমান করছি একটু কষ্ট করেই। অবশ্য একটিমাত্র সূত্র আছে। চৈতন্য জীবনীকারগণ চৈতন্য মহাপ্রভুর যে জীবনী গ্রন্থগুলি লিখেছেন, তাতে তারা অনেক জায়গায় উল্লেখ করেছেন যে চণ্ডীদাসের পদ মহাপ্রভু আস্বাদন করতেন। অতএব চৈতন্য পরবর্তীকালে যে অন্তত একজন চণ্ডীদাস ছিলেন, মানে চণ্ডীদাস নামে একজন কবি ছিলেন, এ ব্যাপারে কিন্তু আমরা সুনিশ্চিত হতে পারি। এখন প্রশ্ন হলো যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন যে চণ্ডীদাস, সেই চণ্ডীদাসই কি এই চৈতন্য পূর্ববর্তী যুগের চণ্ডীদাস, যার কাব্য রস মহাপ্রভু আস্বাদন করতেন? এর সমর্থনে অবশ্য আমরা আরো একটা সূত্র পেয়েছি, যেটা সনাতন গোস্বামী রচিত একটা বৈষ্ণব তোষিনী নামক গ্রন্থ, এবং তাতে একটি টিকায় চণ্ডীদাসাদি দর্শিত দানখণ্ড নৌকাখণ্ডাদি এরকম কিছু কথা আমরা পাচ্ছি। এবং আমাদের আলোচ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা দানখণ্ড নৌকাখণ্ড ইত্যাদি খণ্ডের উল্লেখ পাচ্ছি। অতএব প্রকারান্তরে এ কথা আমরা স্বীকার করে নিতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রসঙ্গই বৈষ্ণব তোষিনীতে উল্লেখ করা হয়েছে। অতএব এই সূত্র থেকেও গ্রন্থটি যে চৈতন্য পূর্ববর্তী যুগে রচিত বা রচনা করা হয়েছে চৈতন্য পূর্ববর্তী যুগে, সে সম্পর্কে কিন্তু আমরা সুনিশ্চিত হতে পারি। এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা যে অনেকটাই গ্রাম্যতা প্রকাশিত হয়েছে, সেই গ্রাম্যতা যে বৈষ্ণবীয় গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অনুমোদিত নয়, সেটা আমরা অনেকটাই সুনিশ্চিত হতে পারি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সঙ্গে তার তুলনা করলে। সুতরাং আমরা এটা বলতে পারি যে এই চৈতন্য প্রবর্তিত যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বা দর্শন, সেটার আগেই কিন্তু আমরা এই কাব্য যে লেখা হয়েছিল, এই কাহিনী কাব্য রচিত হয়েছিল, সেটা কিন্তু সুনিশ্চিত হতে পারি। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিখানি তুলট কাগজে লেখা। এতে 3 জনের হাতের লেখা রয়েছে। লিপি বিশেষজ্ঞ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অনুমান করেছিলেন যে পুঁথিটি 14দশ শতকের প্রথমার্ধে এবং 1380 খ্রিস্টাব্দের পূর্বেই রচিত হয়েছিল। নলিনীকান্ত ভট্টশালী বলে একজন গবেষক, তিনি মনে করেছেন যে 1450 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে এই গ্রন্থখানি রচিত হয়েছিল। আমরা সাহিত্যের যিনি গবেষক ঐতিহাসিক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নামের সঙ্গে সুপরিচিত, তিনি সুস্পষ্টই বলেছেন, উদ্ধৃতির মধ্যে তার কথা ব্যবহার বলছি আমরা, যে এর মধ্যে যে চিরকুটটি পাওয়া গেছে সেটি 1700 শতাব্দীর শেষ ভাগে নকল করা হয়েছিল। পুঁথিটি নিশ্চয়ই চিরকুটের চেয়ে পুরাতন। সুতরাং সিদ্ধান্ত করা যায় পুঁথিটি 1700 শতাব্দী বা তার আগেই নকল করা হয়েছিল। এ কাব্যের প্রাচীনতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি আরেকজন গবেষক, তিনি এই কাব্যের প্রাচীনতা ও প্রামাণিকতায় সন্দেহ প্রকাশ করে শ্রীকৃষ্ণ কীর্তন সংশয় নামে প্রবন্ধ লিখেছিলেন। তিনি পুঁথির কাগজ বিশ্লেষণ করে বলেছিলেন যে পুঁথিটিকে যত প্রাচীন বলে মনে করা হচ্ছে, এটি ততটা প্রাচীন নয়। তাই যতদিন না
এই কাব্যের অন্য কোনো পুঁথি এবং সঙ্গে সাল তারিখ সহ পুষ্পিকা না পাওয়া যাচ্ছে, ততদিন এই গ্রন্থের রচনাকাল সম্পর্কে বিতর্ক থেকেই যাচ্ছে। তবে পণ্ডিতদের অধিকাংশেরই এই মতামত যে এই কাব্য নিশ্চয়ই চৈতন্য পূর্ববর্তীকালে চতুর্দশ বা পঞ্চদশ শতকের কোনো এক সময়ে লেখা হয়েছিল। এবার আমরা যদি বিষয়বস্তুর কথা বলি, তাহলে বরুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য। ভাগবত প্রভৃতি যে পুরাতন গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলি কৃষ্ণলীলা বিষয়ক কাহিনীকে সামান্য অনুসরণ করে জয়দেবের গীত গোবিন্দ কর্তৃক প্রভাবিত হয়ে এবং জনসাধারণের মধ্যে প্রচলিত রাধাকৃষ্ণ বিষয়ক অমার্জিত গাল গল্পকে গুরুত্ব দিয়ে কবি এই কাব্য রচনা করেছেন। মানে কবি বরুচন্ডী দাস এই কাব্য রচনা করেছেন বলে পণ্ডিত মহল মনে করছেন। কাব্যটিতে ধারাবাহিকভাবে একটি কাহিনী রচিত হয়েছে। কাব্যটি মোট 13টি খণ্ডে বিভক্ত। খণ্ডগুলি পরপর এরকম: জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, নৌকা খণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ। আমি মূলত শিক্ষার্থীদের মনে রাখবার জন্যই একটি সূত্র অবলম্বন করতে বলি। এখানে তিনটে তিনটে করে খণ্ডের নাম দিয়ে যদি একটি এরকম ভাবা যায়: জ তা দা, নৌ ভা ছ, ব্রি কা জ, হা বা বড়া। জ তা দা জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড। নৌ ভা ছ নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড। ব্রি কা জ বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড। হা বা বড়া হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ। এবং প্রত্যেকটা খণ্ডের শেষে কবি খণ্ড শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু রাধা বিরহ সম্পর্কে, রাধা বিরহের শেষে কিন্তু তিনি খণ্ড কথাটি ব্যবহার করেননি, এবং এরও কারণ সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আছে কি আছে কাব্যের বিষয়বস্তু? ভূভার হরণের জন্য গোলকের বিষ্ণুর কৃষ্ণরূপে এবং লক্ষ্মী রাধা চন্দ্রাবলী রূপে জন্মগ্রহণ এবং তারপর তাদের লীলা কথাই এই কাব্যের কাহিনী। কৃষ্ণের পিতা বসুদেব, মাতা দেবকী, লক্ষ্মীরূপিণী রাধা জন্মগ্রহণ করেন সাগরের ঘরে পদুমাতার মাতা। মর্ত জন্মে আইহনের সঙ্গে রাধার বিবাহ হয়। গোয়ালাঘরের বউ রাধাকে তার যে সামগ্রী কেনা বেচার জন্য বাইরে যেতে হয়, তাই তাকে রক্ষা করার জন্য, তাকে পাহারা দেবার জন্য পদুমার পিসি বড়াই বুড়িকে তার রক্ষক নিযুক্ত করা হয়। এদিকে বড়াইয়ের মুখে রাধার রূপের বিবরণ শুনে কৃষ্ণ রাধার সঙ্গে মিলিত হতে চান। এ কাজে সহায়তার জন্য কৃষ্ণ বড়াইকে অনেকটা পটিয়ে ফেলেন, মানে কনভিন্স করে ফেলেন। বড়াই বুড়ির সহায়তায় মাঝে মাঝেই রাধা কৃষ্ণের পারস্পরিক দেখা সাক্ষাৎ হতে লাগে। রাধার সাক্ষাৎ লাভের জন্য শ্রীকৃষ্ণ কখনো দানি, কখনো নৌকার পাড়ানি, আবার কখনো বা ভারীর ছদ্মবেশে রাধার দধিদুগ্ধের পসরা মথুরার হাটে নিয়ে যান। রাধাকে রৌদ্রতাপ থেকে রক্ষা করবার জন্য কৃষ্ণ কখনো তার মাথায় ছাতা ধরেন। পুষ্পকুঞ্জ রচনা করে তিনি শ্রীমতী রাধার প্রতীক্ষায় থাকেন। শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে কখনো। তিনি আবার কালীয় দমন, বস্ত্রহরণ ইত্যাদি লীলায় মত্ত হন। রাধা শ্রীকৃষ্ণের ছলচাতুরিতে ধরা পড়েই কখনো কখনো আত্মসমর্পণ করতে বাধ্য হন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি প্রথম দিকে তার কোনো আসক্তি কিন্তু জন্মেনি এই কাব্যে দেখা যাচ্ছে। কিংবা কৃষ্ণের কাণ্ড কারখানায় প্রথম দিকে রাধার কোনো সায় ছিল না, সম্মতি ছিল না, অনেকটা বিরক্তই হয়েছেন রাধা। বরং রাধা কৃষ্ণের পাঠানো পান ছুঁড়ে ফেলেছেন, অন্যায় প্রস্তাব নিয়ে আসার জন্য বড়াইকে প্রহার করেছেন, কৃষ্ণকে কটুবাক্য বলেছেন। এমনকি কৃষ্ণের অত্যাচারে উৎপীড়িত হয়ে রাধা কৃষ্ণ জননী যশোদার কাছে কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কিন্তু বানখণ্ডের পর থেকেই রাধা কৃষ্ণগত প্রাণা। রাধা বিরহে রাধা
পদাবলী রাধার মতোই বিরহাতুরা। কৃষ্ণ কংস বধের জন্য মথুরায় গেছেন যখন, তখন বড়াইকে দিয়ে রাধার কাছে বলে পাঠিয়েছেন, কৃষ্ণ বলে পাঠিয়েছেন তিনি আর ফিরবেন না। কিন্তু তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ বিনে, মানে কৃষ্ণকে ছাড়া রাধার এই জগৎ সংসার মিথ্যে মনে হয়েছে রাধার কাছে। এবং এই কাব্যের মানে মিলনের মুহূর্তগুলো রাধা কৃষ্ণের যেমন অনেকটা অশ্লীলতা দোষে দুষ্ট, অনেকটা উচ্চকিত, কিন্তু আমরা যখন এই রাধার বিরহের সম্মুখীন হলাম, যে রাধার বিরহ বেদনা শুরু হলো, বিরহের দিন শুরু হলো, শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে চলে গেলেন, তখন থেকেই কিন্তু আমরা রাধার চরিত্রের মধ্যে একটা দারুণ পরিবর্তন লক্ষ্য করছি। এবং বিরহ যন্ত্রণাময়ী এক নারীর যে ব্যাকুল ক্রন্দন, সেটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছেন কবি। অনেক সময় শিক্ষার্থীদের মনে এই প্রশ্ন জাগে যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তার কাব্য মূল্য কিরকম, মানে তার সাহিত্য মূল্য কতটা আছে বা আদৌ আছে কিনা। আমরা বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ তার রাধার সঙ্গে যে ভালোবাসা বা প্রেম, তার যে কাহিনী, তাতে কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণব দর্শন পরবর্তী যে রাধাকৃষ্ণের প্রেম, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রেম সেরকম নেই, সেরকম নয়। এখানে আছে দেহজ বাসনার উল্লাস। প্রেমের প্রসূন কিন্তু এখানে আমরা পাচ্ছি না। এই কাব্যের নায়িকা রাধাও প্রথম দিকে কৃষ্ণের প্রতি তার যে প্রেম, সে ব্যাপারে সন্দিগ্ধ এবং একজন দুরন্ত বালিকার মতো। রাধা কৃষ্ণের যে অপ্রাপ্ত বয়স্ক ছবি আর কি, এবং যে দুরন্ত বালক বালিকার যে ছবি, সেইভাবেই রাধাকৃষ্ণকে গ্রহণ করেছেন কবি। এবং তাতে কিন্তু দারুণ নাটকীয় রস সৃষ্টি হয়েছে। এবং এটা করে কবি মূলত আদি রসাত্মক একখানি কাহিনী লিখতে চেয়েছিলেন মনে হয়। কিন্তু কোনো কোনো সমালোচক এই গ্রাম্য যুবক যুবতী, বালক বালিকা বা পরবর্তী যুবক যুবতীর যে প্রেম সম্পর্ক, দেহজ বাসনাময় যে প্রেম, তার মধ্যেই কিন্তু কিছুটা আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন দিতে চেয়েছেন। যেমন দানখণ্ডের মধ্যে রাধার কৃষ্ণের প্রতি সর্বসমর্পণের কথা আছে, নৌকাখণ্ডে ভবনদীর কাণ্ডারি হয়ে ভগবান ভক্তের ভার বইতে চাইছেন, সেটা আছে। আবার গীতা, শ্রীমদ ভগবত গীতার যে যোগক্ষেমং বাহাম্বাহম, সেটা যেন ভারখণ্ডের ভাবচিত্র। আবার ছত্রখণ্ডে কৃপা ছায়ায় ভক্তকে রক্ষা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, রাধাকে সেখানে শ্রীকৃষ্ণের ভক্ত হিসেবে ভাবা হচ্ছে, এরকম আর কি। এসব অনুমান অনেকে করেছেন। তবে এই কথা আমরা বলতে পারি যে বৈষ্ণবদের হৃদয়ের মধ্যে যে মাধুর্য ভাবনা আছে শ্রীকৃষ্ণের প্রতি, রাধার প্রতি, শ্রীকৃষ্ণ রাধার সম্পর্কের প্রতি, সেই মাধুর্য ভাবনা দ্বারা কিন্তু এখানে কবি বরুচণ্ডীদাস চালিত নন। তিনি শ্রীকৃষ্ণের যে রূপ প্রকাশ করেছেন, তাতে কিন্তু একটা স্পর্ধা, একটা ঐশ্বর্য রূপ প্রকাশিত হয়েছে। দেবের দেবরাজ আম্ভে বনমালী, শ্রীকৃষ্ণ কিন্তু নিজেই মুখে তার এই ঐশ্বর্যের কথা বলেছেন। কিন্তু এখানে রাধার চরিত্র সৃষ্টিতে কবি কিন্তু দারুণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। কখনো কখনো মনে হচ্ছে আমাদের পদাবলী সাহিত্যে রাধার যে প্রেম, তা দেহাতীত আত্মনিবেদনের ঘনীভূত নির্যাস। তিনি আজন্মা কৃষ্ণবল্লভা। আমরা পদাবলী রাধার কথা বলছি, এবং কৃষ্ণগত প্রাণা, কৃষ্ণের লাদৈক্যময়ী সত্তা। কিন্তু বরুচণ্ডী দাসের রাধা একদম মানবী রাধা। তিনি বিবর্তনের মধ্য দিয়ে পূর্ণ চরিত্রে পরিণত হয়েছেন। কৃষ্ণ চরিত্রটিকে আমরা তেমন এখানে শিল্পসম্মত বলতে পারছি না, কিন্তু রাধার চরিত্র কিন্তু এখানে পরিপূর্ণ একটি চরিত্র। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটি উদ্ধৃতি আমরা এই সম্পর্কে আবার একটু স্মরণ করি। তিনি বলেছেন,
এ কাব্যে কৃষ্ণ চরিত্রের সঙ্গতি নেই, পূর্ণতা নেই, পরিণামও নেই। এটি পড়তে পড়তে রসগ্রাহী পাঠকের মনে শুধু বিরক্তি জমে ওঠে, ফলে কাব্যরস সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে যায়। এর পাশাপাশি বড়াই চরিত্রটি অবশ্য সুপরিকল্পিতভাবে অঙ্কিত হয়েছে। কবি বড়াইয়ের চরিত্রের মাধ্যমে কিন্তু তার মৌলিক চরিত্র চিত্রাঙ্কনের যে দক্ষতা তার প্রমাণ দিয়েছেন। এই কাব্যের মধ্যে যদি আমরা সাহিত্য রস বা কাব্যরস অনুসন্ধান করতে যাই, তাহলে দেখব এই কাব্যের বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে কবির এক ধরনের ব্যঙ্গ প্রবণতা। পুরাতন বাংলা সাহিত্যে একমাত্র কবি রায়গুণাকর ভারতচন্দ্রকে বাদ দিলে কোন রচনায় ব্যঙ্গ রসকৌতুকের এমন পরিচয় কিন্তু পাওয়া যায় না। বরুচণ্ডী দাসের কাব্যে রাধা এবং কৃষ্ণের উক্তি প্রত্যুক্তির মধ্যেই মাঝে মাঝে এমন একটা তীব্র ব্যঙ্গ বিদ্রুপের ঝাঁঝালো ভাব প্রকাশিত হয়েছে যে মনে হয়েছে কখনো কখনো এই পুরাতন কবি অনেকটা আধুনিক মনোভঙ্গিরও পরিচয় দিতে চেষ্টা দিয়েছেন, যা আমরা দেখছি অনেকটা আধুনিক। দানখণ্ডে রাধার কাছে নিজের দর্প বলবীর্য প্রকাশের জন্য বিষ্ণুর 10 অবতার বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ, তখন রাধার ব্যঙ্গোক্তি আমরা লক্ষ্য করি কেমন। বুঝিল কান্নাহি তোমার বিরত, মিছানা করহ দাপে, আছুক তোহর কথা হেন করিতে নারে তোর বাপে। এ যেন মধ্যযুগের বাংলা সাহিত্যের আর্দ্র জলভূমিতে উজ্জ্বল রোদ্দুরের মতো। বিরহ ক্লিষ্ট রাধার প্রতি কৃষ্ণের তীব্র নির্মম মুক্তির তীক্ষ্ণতা লক্ষ্য করার মতো। কি বলছেন? পটলি বান্ধিয়া রাখো নহুলি যৌবন। কবির এই ভাষা ব্যবহার এবং কখনো কখনো তার বিভিন্ন অলংকারের ব্যবহার আমাদের কিন্তু মুগ্ধ করছে। কখনো কখনো রাধার প্রতি কৃষ্ণ যখন উদাসীন হয়েছেন, তখন বড়াই যেভাবে কৃষ্ণকে ভৎসনা করেছেন, ভাগিল সোনার ঘট জুড়িবাক পারি, উত্তম জনের নেহাতে হেন মুরারি, যে পুনি আধম জন আন্তরে কপট, তাহার সে নেহা যেন মাটির ঘট। এই সমস্ত বাক্যাংশ শব্দ যোজনার মধ্যে যে অলংকারের ইঙ্গিত লক্ষ্য করছি আমরা, বরুচণ্ডী দাসের কোন পূর্ববর্তী দেশীয় আদর্শে কিন্তু আমরা তার সন্ধান পাইনি। এই বিষয়ে বরুচণ্ডী দাসকে আমরা কিন্তু মধ্যযুগের বাংলা কাব্যের অন্যতম পথিকৃৎ হিসেবে চিহ্নিত করতে পারি। এবং এই যে কৃষ্ণ কর্তৃক রাধা যেভাবে কৃষ্ণ রাধাকে দেখছেন, তার রূপ বর্ণনা করছেন, সেটাও কি অসাধারণ। নীল জলদ সমকুন্তল ভাড়া, বেকত বিজুলি শোভে চম্পকমালা। বরুচণ্ডী দাস পয়ের ত্রিপদীর নানা বৈচিত্র্য সৃষ্টিতে সমর্থ হয়েছিলেন। পরবর্তীকালে এমনকি একালেও যারা পুরাতন ছন্দে লিখছেন, তারা কিন্তু এই রীতি ব্যবহার করেছেন। এই কাব্যটি 14, 11, 10 ইত্যাদি বিভিন্ন অক্ষরের পয়ার এই কাব্যটিতে আছে আমরা লক্ষ্য করছি। এছাড়া কবি লঘু ত্রিপদী, দীর্ঘ ত্রিপদী, ভঙ্গ ত্রিপদী এবং বিষম অক্ষরী পয়ারও ব্যবহার করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু মূলত আখ্যান কাব্য, কিন্তু নানা স্থানে নাট্য ও গীতিকাব্যের স্পর্শ আছে। বংশী খণ্ড থেকে কাব্যটি যেন অনেকটা স্বতন্ত্র রাগিনীতে সঙ্গীতায়িত। আমরা দেখি কি সুন্দর কথা, কেনা বাসি বায়ে বড়াই কালীন নৈকুলে, কেনা বাসি বায়ে বড়াই এ গোঠগুলে, আঝোর ঝড়ে মোর নয়নের পানি, বাসি শবদে বড়াই হারাইল পরাণী। এই কবিতাটা আশ্চর্য সুন্দর। কালিন্দী নদীকূলে গোকুলের গোষ্ঠে যে অবিরাম বংশীধ্বনি হচ্ছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন তার বিস্ময় বিচলিত বক্ষের পৃষ্ঠা নিয়ে গোলক অভিমুখে যাত্রারত। এই বাঁশির স্বরে সমস্ত শাস্ত্র কথা মিলিয়ে যায়। যে রাধা কৃষ্ণকে নন্দের ঘরের গরু রাখোয়াল বলে উল্লেখ করেছিল এই কাব্যের প্রথম দিকে, সেই রাধা আজ কৃষ্ণের পায়ে তার সমস্ত তনুমন সমর্পণ করে কি ব্যাকুল ভাবে বলছে,
দাসী হয়া তার পায়ে নিশিব আপনা, বড়াই গো কত দুঃখ কহিব কাহিনী, বয়ে নারী বড় অভাগিনী। আমরা এই ধরনের পংক্তি থেকে মনে করছি যেন এর মধ্যে আমরা পদাবলীর যে করুণ বিপ্রলম্ভ, যে বিরহ তার স্পর্শ পাচ্ছি। এখানে কিন্তু রাধিকার মধ্যে শাশ্বত একটা প্রেমবোধ প্রকাশিত হতে দেখছি, এবং রাধার বসনেও মাঝে মাঝে এই বিরহ যন্ত্রণাদগ্ধ অবস্থায় গৈরিক স্পর্শ আমরা পেয়েছি, এবং তার কণ্ঠেও কিন্তু আমরা শুনতে পাচ্ছি দুরাগত অসীমের একটা রহস্যময় ব্যঞ্জনা, একটা কষ্ট, একটা যন্ত্রণার কাব্যিক প্রকাশ। মুন্ডিয়া পোলাইব কেশ, যাইব সাগর, যোগিনী রূপ ধরি লইব শান্তর, যবে কাণ্ড না মিলিবে করমের ফলে, হাতে তুলিয়াম খাইব গড়লে। এই একই বাণী বহু যুগের পার হতে জ্ঞান দাসের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। আমরা একটু মিলিয়ে দেখছি যে কোথায় পদাবলীর রাধার সঙ্গে মিল আছে। মুড়াবো মাথার কেশ, ধরিব যোগিনী বেশ, যদি সই প্রিয়া না আইল, এহেন যৌবন পরশ রতন কাচের সমান ভেল। নবমেঘমল্লার সপ্তামশী রাত্রির অন্ধকারে চারিদিকে আচ্ছন্ন, মেঘ অন্ধারী অতি ভয়ঙ্কর নিশি, কিন্তু রাধার জাগরণে যায় বিভাবরী। ব্যাকুল মন মর্মভেদী আক্ষেপ করে বলে, ভাদর মাসে আহনিশি অন্ধকারে, শিখি ভেক ডাহুক করে কোলাহল, তা তো না দেখিব যাবে কান্নাহের মুখ, চিন্তিতে চিন্তিতে মোর ফাটি যাইবে বুক। এই যেন পত্র পল্লবে আছাড় খাওয়া বিরহী সমীরণের মর্মরিত দীর্ঘশ্বাস। এখানেই ঠিক এই রাধা বিরহে এসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ইন্দ্রিয়ের কলুষ কারাগার থেকে মুক্ত হয়ে যেন অধ্যাত্ম লোকের দিব্য পথে যাত্রা করেছে। রাধিকার এই ধ্যানগম্ভীর মূর্তির রূপাঙ্কনেই কাব্যটি সমাপ্ত হয়েছে। এভাবে রাধামূর্তি অঙ্কন করতে পারাটা উচ্চমানের কবিত্ব প্রতিভা সম্পন্ন কবির পক্ষেই সম্ভব। এছাড়া কখনো কখনো আমরা দেখছি হাস্যরসেতেও কবি কিছুটা নৈপুণ্য দেখিয়েছেন, কখনো কখনো তা একটু অমার্জিত হলেও গ্রাম্য নির্মল হাসি বলা যেতে পারে। নারদ সম্পর্কে কবি লিখছেন, পাকিল দাড়ি মাথার কেশ, বামন শরীর মাকড় বেশ। আবার বড়াই বুড়ি বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন, শ্বেত চামর সমাকেশে, কপাল ভাঙিল দুঙ্গ পাশে। রাধাকে শ্রীকৃষ্ণ যখন বলে তার রূপ দেখে কৃষ্ণের বুক ফাটে, তখন রাধার উত্তর, যার প্রাণ ফুটে বুকে ধরিতে না পারে, গলাতে পাথর বান্ধি দহে বসি মরে। এ সকল হাস্যরসাত্মক পংক্তির মধ্যেও আমরা কবি প্রতিভার সন্ধান পাচ্ছি। আমরা আগেই বলেছি বুড়ুচন্দ্র দাসের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কাব্য। কারণ বাংলা সাহিত্যের যুগ বিভাগকে যদি আমরা সাধারণভাবে চিহ্নিত করি, তাহলে আদি মধ্য যুগের একদম একমাত্র নিদর্শন আমরা পাচ্ছি এখানে। একটু শেষ পর্যন্ত ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে একটু কথা বলতেই হয়। ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে লিখতে গেলে শিক্ষার্থীদের বলছে শ্রীকৃষ্ণ কীর্তনের ঐতিহাসিক গুরুত্ব জানতে চাওয়া হয় তোমাদের কাছে অনেক সময়, আর যারা আমরা সাধারণ পাঠক তারাও তো চাই ঐতিহাসিক গুরুত্ব কখনো বুঝতে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত না হলে আদি মধ্যযুগের বাংলা সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষার সন্ধান মিলত না। বাংলা ভাষার বিবর্তন আলোচনা করতে হলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানিকে অন্যতম মুখ্য উপাদান হিসেবে গ্রহণ করতেই হবে। তাই ভাষাতাত্ত্বিকদের কাছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব অপরিসীম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মৌলিক আখ্যান কাব্য হিসেবেও বিবেচিত। আমরা যদি সাহিত্যকে সমাজের দর্পণ বলে মেনে নিয়ে চিহ্নিত করি, তাহলে এ কথা বলতে আমরা অবশ্যই বাধ্য যে চর্যাপদের মতো শ্রীকৃষ্ণ কীর্তনও এই গ্রাম বাংলার এক দারুণ অ্যালবাম। নৈতিক ধ্বংসস্তূপের উপর ব্যভিচার উন্মত্ত বাঙালির গ্রামীণ জীবনের যে ভাবচিত্র এখানে প্রতিফলিত, তা বোধ হয় এই বাঙালির বাস্তব জীবনেরই এক রেখাচিত্র। দ্বাদশ থেকে চতুর্দশ শতাব্দীর এই সুদীর্ঘ 3 শতকে এই বঙ্গদেশের সামাজিক জীবনে ব্যভিচারের ধস নেমেছিল যেন, তার ঐতিহাসিক কিছু প্রমাণ পাই আমরা
এবং সমাজ ছিল সেই ব্যভিচার জনিত, যেন অশ্লীলতা জনিত বা দেহজ বাসনাময় আনন্দবোধের প্রতি লালায়িত। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেন সেই অনেকটা বিকৃত রুচিরই একটা সার্থক চিত্রায়ন। তাই এ কাব্যের যে অশ্লীলতা আমরা দেখতে পাচ্ছি তা হয়তো কবির ইচ্ছাকৃত নয়, তা সে যুগের সমাজ জীবনের এক অবিমিশ্র বাস্তব আলেখ্য রচনা করেছে। বাংলার গ্রামীণ জীবনের যে প্রবাদ প্রবচন তা আমরা এখানে পাচ্ছি, যেমন দেখিল পাকিল বেল গাছের উপরে, আর তিল কাকতাক ভখিতে না পারে, মাকড়ের হাতে দেখো হাতে যেন ঝুনা নারিকেল, জড়ুয়া দেখিয়া যেন রুচক অম্বল, সোনা ভাঙিলে আছে উপাত্ত জুড়িয়ে আগুন তাপে, পুরুষ নেহা ভাঙিলে জুড়িয়ে কাহার বাবে। এরকম কথাবার্তা পাচ্ছি আমরা। এসব কিন্তু একদম সমকালীন গ্রাম্য জীবন থেকে তুলে আনা ছবি। তাই বলা যায় যে এই সুদূর অতীতকালের অন্ধকারাচ্ছন্ন মৌলিক জীবন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আলোকে যেন হঠাৎ ঝলকিত হয়েছে। বাস্তবানুভূতির বিস্ময়কর চিত্রণ এবং লোকজীবনের গভীরতম স্পন্দনে এই কাব্য সত্যি অনন্য সুন্দর। লোকজীবনের একনিষ্ঠ সাধনা এবং উপলব্ধি সম্ভূত সার্থক লোককাব্য হিসেবে চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনকে আমরা গণ্য করতে পারি। কবি জয়দেব এবং কবি ভারতচন্দ্রকে বাদ দিলে এ ধরনের কাব্য সমগ্র পূর্ব ভারতেই, এ ধরনের প্রাচীন কাব্য সমগ্র পূর্ব ভারতেই কিন্তু আর পাওয়া যাবে না, বা পাইনি আমরা এখনো পর্যন্ত। তাই বিদেশি সমালোচকেরাও এ কাব্যের প্রতি আকৃষ্ট হয়েছেন। আমেরিকার এক বিদুষী অধ্যাপিকার কথা আমরা বলছি, মরিয়াম ফ্লেম্যান বলে, তিনি কাব্যটিকে ইংরেজি ছন্দে অনুবাদ করেছেন এবং এটা ধরে নেওয়া যেতে পারে যে সেকালের শ্রোতারা এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তার মাধ্যমে কিছু আধ্যাত্মিক ব্যঞ্জনা হয়তো লাভ করত। শেষ পর্যন্ত আমরা আবার শ্রী অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটি উদ্ধৃতি দিয়ে আমাদের এই আলোচনা শেষ করছে শ্রীকৃষ্ণ কীর্তনের। এবং শিক্ষার্থীদের বলছি যে এটা বারবার শুনলে তোমরা মনে রাখতে পারবে নিশ্চয়ই, বা শুনতে শুনতেও খাতায় লিখে দিতে পারো। অসিতবাবু বলছেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উদ্ধৃতির মধ্যে, রাধাকৃষ্ণ লীলায় কিছু উত্তাপ ছিল, জয়দেবের গীতগোবিন্দের সেই উত্তাপ সঞ্চারিত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে। সে উত্তাপ অভিনব জয়দেব বিদ্যাপতির পদেও কিছু স্ফুলিঙ্গ বর্ষণ করেছে। ভারতচন্দ্র সেই উত্তাপে কামদার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নরনারীর প্রণয় চর্চাকে আলোকিত করেছেন। দেহের এই রহস্য চৈতন্য উত্তর চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলিতে উত্তাপ হারিয়ে স্থির দীপশিখায় পরিণত হয়েছে। উদ্ধৃতি শেষ। সত্যিই তাই। বাংলা সাহিত্যের চর্চা যারা করি আমরা, তোমরা যারা বাংলা সাহিত্য পড়তে এসেছো, বাংলা ভাষা সম্পর্কে জানতে এসেছো, তাদের কাছে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন খুবই একটি গুরুত্বপূর্ণ কাব্য এবং শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আমরা প্রাচীন সাহিত্যের সম্পর্কে জেনে যে অনুভূতি আমাদের, সেই অনুভূতি সবার মধ্যে সঞ্চারিত হোক। আমাদের প্রাচীন সাহিত্য আমাদের সম্পদ, এই বিবেচনায় আমরা প্রাচীন সাহিত্যকে দেখব। ধন্যবাদ সবাইকে।